আজ আপনাদের ঘোরাবো রামেশ্বরমের কিছু স্থানীয় দর্শনীয় জায়গা। আমরা দেখব লক্ষণ তীর্থম, ডক্টর এজিপি আব্দুল কালাম স্যারের বাড়ি, কোঠান দারামা স্বামী টেম্পল, ধনুষকোটি যেখানে আপনি দেখতে পারবেন রাম সেতু। ধনুষকোটি গেলে সেখানকার কিন্তু স্থানীয় খাবারও খেতে পারবেন, এরকম কিন্তু অনেক হোটেলও রয়েছে। দেখবেন ধনুষকোটির ভুতুরে একটা শহর এবং আরও অনেক দর্শনীয় স্থান। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি রামেশ্বরম। দেখো বন্ধুরা, গাড়ি থেকে আমাদের লাগেজ নামানো হচ্ছে। কি হচ্ছে আমি সেটা তোমাদের বলছি। আমরা ভোর 5টার সময় মণ্ডপম নেমেছিলাম, তো সেই ভিডিওটা আমি আর করিনি। তারপর মণ্ডপম থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে এসে গেছি রামেশ্বরমে। রামেশ্বরমে যে মিলন লজটা দেখছো, এখানে এই হোটেলটাই আমরা রুম নিয়েছিলাম। আর সকালবেলায় দেখো এই দিদিটা কি সুন্দর রঙ্গোলি দিচ্ছে। আমি দেখলাম এখানে সব বাড়িতে দোকানে এরকম রঙ্গোলি দেওয়া হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি আছি রামেশ্বরমে। আজকে ভোর 5টার সময় রামেশ্বরম আমরা পৌঁছেছি। আর স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন বাজে 10টা। তো তার আগে ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে এখন আমরা যাব সাইট সিনে, রামেশ্বরের সাইট সিনে। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে সকালেই। যে গাড়িতে করে আমরা স্টেশন থেকে হোটেলে এসেছি সেই গাড়ি বুক করা রয়েছে। আমরা সাইট সিনে বেরোবো। আর আজকে প্রচণ্ড পরিমাণে ট্যুরিস্ট এসছে। আমরা হোটেলের রুমই পাচ্ছিলাম না, তো বহু কষ্টে 3টে রুম আমরা জোগাড় করতে পেরেছি। তো এখনো ট্যুরিস্ট এসেই যাচ্ছে। আর আমাদের এই হোটেল থেকে রামেশ্বরম মন্দির কিন্তু খুব কাছে। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোবোই কিছুক্ষণের মধ্যে। গাড়ি আসবে একটু পরেই। তার আগে একটু ছোট্ট করে আমাদের রুম দেখিয়ে নিই। একই রকম সব রুম। আমি যে রুমে আছি সেই রুমটা তোমাদের দেখাই। খুব ছোট্ট, কিন্তু রেট হলো 2000 টাকা। চলো একটু দেখিয়ে দিই। 6 রুম নম্বর 306। আর এই হচ্ছে ঢুকেই এই বেড, ডবল বেড। কিন্তু ডবল বেড হলেও খুব ছোট্ট জায়গা। আর সরি বন্ধুরা, এরকম ছড়ানো রয়েছে জিনিস, কারণ আমরা ফ্রেশ হলাম সব একে একে। প্রথমে তো আমরা রুম পাইনি, একটাই রুম দিয়েছিল, তো সবাই ফ্রেশ হলাম। এভাবে ছড়ানো আছে। তো একটা টিভি রয়েছে, এরকম একটা আলমারির বদলে এরকম একটা তাক রয়েছে, আর একটা চেয়ার দিয়েছে। ওখানে একটা ছোট টি টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে টয়লেটটা কিন্তু বড়, বেসিন রয়েছে। এই যে এরকম টয়লেট রয়েছে। একটা রুমে এরকম একটা লম্বা করে করিডোর রয়েছে, যেখানে এরকম আমরা এগুলোতে জামা কাপড় মেলছি। আমি ছাদে দিয়ে এসেছি। আর এই যে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এদিক থেকে সোজা বেরিয়ে তারপর এই ডান দিকেই হলো মন্দির। আমরা এখন গাড়িতে উঠে গেছি সবাই। তো এখন যাচ্ছি আমরা রামেশ্বরমের সাইট সিন করতে। আর সামনেই রামেশ্বরম মন্দির দেখতে পাচ্ছি। তো আমরা দর্শন করব আগামীকাল, খুব সকাল সকাল দর্শন করতে হবে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না যে ওয়েদার কি হবে শেষ পর্যন্ত। তবে ওই রোদটা থেকে তো একটুখানি মুক্তি পাওয়া যাচ্ছে, এটাই আর কি বুঝতে পারছি। গরম ঠিক আছে, কিন্তু রোদটা নেওয়া যাচ্ছে না। তো চলো শুরু করি আমরা আমাদের রামেশ্বরম সাইট সিন। এখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়িগুলি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। প্রচুর টুরিস্ট এসেছে, দেখতে পাচ্ছ গাড়ি সব জায়গাতেই দেখছি এরকম। হোটেলের সামনেও কত গাড়ি রয়েছে। আর আজকের ওয়েদারটা দারুণ আছে, মেঘলা। এরকম ওয়েদার বেশ থাকে আর আমরা ঘুরে বেড়াই। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা এই মন্দিরের ভেতরে নাকি রামের চরণ রয়েছে, অর্থাৎ রামপদম। প্রথমে দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্রের মন্দিরে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি হনুমানজি। জয় হনুমানজি।
কথিত আছে শ্রী রামচন্দ্র যখন মাতা সীতাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন, তো এখানে তখন ছিল গন্ধমাদন পর্বত, যেটা বর্তমানে এখন নেই। আর এই গন্ধমাদন পর্বত থেকেই শ্রীরামচন্দ্র দেখেছিলেন এই ধনুষ্কোটির ওই অংশটা। আর তখনই তিনি ঠিক করেছিলেন যে ওখান থেকেই একটা সেতু তিনি বানাবেন। ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি ক্যামেরা অফ করেছিলাম। আর এই মন্দির থেকে এই ভিউটা দেখো, রামেশ্বরম শহরটা দেখা যাচ্ছে। এই যে দারুণ লাগছে, কত গাছ। আর ওটা তো পার্কিং জোন, ওখানে আমাদের গাড়ি রয়েছে, সবার গাড়ি রয়েছে। এত সুন্দর একটা দৃশ্য, পুরো রামেশ্বরম শহরটা এখান থেকেই দেখা যাচ্ছে। আর এদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর সমুদ্র তারপরে আবার খালের মতো হয়ে গেছে জল। হয়তো এগুলো চর পড়ে গেছে, চর পড়ে সবুজ হয়ে গাছপালা এগুলো দেখা যাচ্ছে, তারপরে আবার জল এই মাঝখান দিয়ে আবার বয়ে গেছে কিছুটা। আর এত নারকেল গাছ, দারুণ লাগছে দেখতে, দারুণ। উফ, ফাটাফাটি। রামেশ্বরম যে একটা আইল্যান্ড, সেটা এই মন্দিরে উপরে উঠলেই বোঝা যায়। দেখুন চারিদিকে একদম সমুদ্র দিয়ে ঘেরা, আর তার সাথে দিগন্ত বিস্তৃত এই সবুজ। কি সুন্দর যে লাগছে দেখতে, সে আপনারা তো দেখতেই পাচ্ছেন। পাশে আবার সিঁড়ি আছে, উপর থেকেও আরো নিশ্চয়ই সুন্দর ভিউ আসবে। যাই, এই যে এখান থেকে মন্দিরের চূড়াটা বেশ ভালোই আসছে। দূরে এই টাওয়ারটা দেখছেন, এটা সব রামেশ্বরমের সবথেকে বড় টাওয়ার। স্পষ্ট করে দেখা যাচ্ছে না, এই যে মন্দিরের চূড়াটা। রামের চরণ পাদুকা দেখার পর আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। এবার আমরা এসেছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, সেটা হলো লক্ষ্মণা তীর্থম। তামিল ভাষায় কি লেখা আছে কিছুই বোঝা যাচ্ছে না। এটা হলো লক্ষণ কুণ্ড, যেখানে লক্ষ্মণজি তার সমস্ত পাপ ধুয়েছিলেন। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভেতরে ফটোগ্রাফি করিনি, তবে দেখে আসলাম একটা শিবলিঙ্গ। যেটা এই মন্দিরটা দেখলাম, এই মন্দিরে এখানে শ্রী লক্ষণ শিব ঠাকুরের পুজো করেছিল। এখানে একটা শিবলিঙ্গ আছে। এরপরে চলে এসেছি হনুমানজির পঞ্চমুখী মন্দিরে। এখানে হনুমানজির 5টা মুখ রয়েছে। আর দেখলাম ভাসমান পাথর, শ্রী রামচন্দ্র যেগুলো সেতু বানানোর সময় ব্যবহার করেছিলেন। এই হলেন সেই পঞ্চমুখী হনুমানজি। এখন আমি দাঁড়িয়ে আছি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির সামনে, যার জন্য আমাদের ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব হয়। তিনি ছিলেন রামেশ্বরমেরই সন্তান, এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যুর পর সমাধিও কিন্তু এখানেই রয়েছে। আর এই বাড়িটিতে আমি প্রবেশ করব আর দেখব ওখানে কি আছে। বাড়িটা আপনারা একটু ভালো করে দেখে নিন। আপনারা রামেশ্বরম এলে কিন্তু একদমই মিস করবেন না।
আমি যা দেখেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে রয়েছে স্যারের যত অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই সমস্ত অ্যাওয়ার্ড এবং তিনি যা বই লিখেছিলেন সেই বইগুলো। কালাম স্যার কিন্তু বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন, তাই বাচ্চাদের বহু ড্রয়িং আমি সেখানে দেখেছি। এখন আমরা চলেছি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মাঝখান দিয়ে। আর কোথায় যাব? আমরা এবার যাব কোঠানদারা মা স্বামী টেম্পলে। জানেন তো বন্ধুরা, যেখানে এরকম জল দেখছি না, মনে হচ্ছে যেন ঝাঁপিয়ে পড়ি, এত রোদ আর এত গরম। পিসি খুব এনজয় করছে, ভালো লাগছে পিসি? প্রচন্ড প্রচন্ড অসম। পিসি বলে দিয়েছে অসম লাগছে, সত্যি এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আবার এদিকেও জল, এদিকেও আছে এদিকেও আছে। চলো সামনে এগিয়ে যাই। ওই সাদা সাদা বালি বিচ নাকি ওটা? সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরে ঢোকার আগে একটু গল্প শুনে নিই। কথিত আছে শ্রী রামচন্দ্র রাবণ বধের পরই কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী বিভীষণকে এই জায়গাতেই লঙ্কার দায়িত্বভার অর্পণ করেন। তখন থেকে এখানে একটি মন্দির রয়েছে। কোঠানদারা মা টেম্পলে যাচ্ছি, যেখানে এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এই মন্দিরের ভেতরে রয়েছেন শ্রী রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণজি, হনুমানজি ও বিভীষণ। ডাব কিন্তু বেশ সস্তা, মাত্র 40 টাকা। এটা হলো সেই জায়গা যেখানে রাম সমুদ্রের জল থেকে বিভীষণকে আশীর্বাদ দিয়েছিলেন। এই জল থেকে শ্রী রামচন্দ্র বিভীষণকে আশীর্বাদ দিয়েছিলেন। এখানে ভাসমান পাথর দেখাচ্ছে, দেখে আসি চলুন। সব ছবি তুলছে, এই যে ছবি তুলছে, পাথর মাথায় নিয়ে, ভাসমান পাথর মাথায় নিয়ে সব ছবি তুলছে। যেখানে সেতু তৈরি করার জন্য রামচন্দ্র যে সেতু তৈরি করার জন্য যে পাথর ব্যবহার করেছিলেন ভাসমান, সেই পাথর। পার পার্সন 10 রুপিস, 20। এবার আমরা চলেছি ধনুষকোটির উদ্দেশ্যে। তো আমাদের ঘুরতে ঘুরতে এখন খিদে পেয়ে গেছে দুপুর, কারণ লাঞ্চেরও তো টাইম হয়ে গেছে, তাই এখানে খেতে এসেছি। তো এখানকার কি খাবার আছে দেখি। ধনুষকোটি মিনাওয়ান হোটেল, এখানে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। মাছ ভাসছে, মাছ। এই যে প্রত্যেকটা হোটেলে ভিড়, কারণ দুপুরে তো খাওয়ার টাইম হয়ে গেছে, তাই এইটা একটুখানি ভিড়টা কম আছে, সেই দেখে আমরা আসলাম। ফ্লোর দেখো, বালির মধ্যে দিয়ে দেখে, তাল পাতার ঘর, ফ্যান নেই, প্রচন্ড গরম, ফ্যান নেই, আর মাছি উঠছে। প্রথমে দিল মাছ ভাজা। এখানকার মাছগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো। দিয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, মাছ ভাজাটা তো দিয়েইছে। আবার কারি দিয়ে গেল, আর কারির সাথে একটা মাছ দিয়ে গেল। এই মাছের যে কারিটা করেছে সেটা একদম সাম্বারের মধ্যে খেতে, টক টক, ভালোই লাগছে। এই যে মাছ দিয়ে গেল, সমুদ্রের মাছ, দেখি টেস্ট কেমন। এই যে আলু তরকারি দিয়েছে, এটাও খুব সুন্দর। এটা অর্ডার করেছিলাম মাছ, এটা ভাজা। ভালো টেস্ট, একদম গরম গরম। এখানে আমরা যে খাবারটা খেলাম না, এখানে খাবারটা ছিল 120 টাকায় ভাত, একটা আলুর যে সবজি দিচ্ছিল সেই আলুর সবজিটা ছিল, মাছ, একটা ছোটো সাইজের যে মাছের কারি, আর একটা মাছ ভাজা।
এই মিলিয়ে ছিল 120, আর এক্সট্রা যদি মাছ ভাজা বা কাঁকড়া নিতে চাও তাহলে সেটা আলাদা করে পেমেন্ট করতে হবে। তবে খাওয়ার কিন্তু টেস্ট ছিল অসম। মাছের কারিটা টকটক খুব ভালো লাগছিল, এই এত রোদ্রে ঘুরছি তো টকটক বেশ ভালো লাগছিল। এবার আপনাদের দেখাবো একটা ভুতুড়ে শহর। হ্যাঁ বন্ধুরা, ধনুষকোটিতে রয়েছে একটা ভুতুড়ে শহর, যেখানে বিকেল 5টার পর কাউকে থাকতে দেওয়া হয় না। আপনি যদি থাকতে চান তাহলে কিন্তু পুলিশ এসে আপনাকে জোর করে এখান থেকে সরিয়ে দেবে। আমি বলছি ধনুষকোটি শহরের কথা। ধনুষকোটি একসময় প্রচুর মানুষের সমাগম ছিল। এখানে ছোট একটি শহর গড়ে উঠেছিল। রামেশ্বরম থেকে ধনুষকোটি ট্রেনও কিন্তু আসতো। 1964 সালে এখানে একটা অভিশপ্ত ঝড় আসে। সেই ঝড় কিন্তু আসে সন্ধ্যাবেলায়। এখন যেমন আমরা ঝড় আসলে আগে থেকেই জানতে পারি যে ঝড় আসবে, তো আমাদের সেখান থেকে সেই বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। সেরকম তো তখন ছিল না, উন্নতি হয়নি এতটা বিজ্ঞান। তো সেই ঝড়ের কবলে সমুদ্রের জলোচ্ছ্বাস এতটাই বেড়ে যায় যে পুরো শহরটা ভেসে যায়, আর প্রচুর মানুষ কিন্তু মারা যায়। এই যে ধনুষকোটি সিটি 1964 সালে এরকম ছিল। ওল্ড পোস্ট অফিস, অটোমেটিক ওয়াটার, ফ্লোটিং স্টোন, ওল্ড চার্চ, রামার টেম্পল, হাউস অ্যান্ড টেম্পল, মেডিকেল কলেজ, এইসবগুলো এই জায়গাটায় ছিল। সব এখন ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এখান থেকে বিচ দেখা যাচ্ছে। শঙ্খটা দেখতে পাচ্ছ, এই দাদাকে জিজ্ঞাসা করলাম, আন্নাকে বললো 20,000 টাকা দাম এই শঙ্খটা, বিশাল বড়। আর এটা যে দেখছো এটা একটা রেল স্টেশন ছিল, সেটাও ভেঙে কি অবস্থা, ধ্বংসাবশেষ। আমরা এবার এসেছি ধনুষকোটিতে। এখানে রাম এবং তার শ্রীরামচন্দ্র এবং তার বানর সেনারা মিলে যে রাম সেতু বানিয়েছিলেন সেই জায়গাটায় আমরা এসেছি। এটা হলো বঙ্গোপসাগর। দেখো কি শান্ত জল, সবাই নেমে স্নান করছে, কি সুন্দর। আমার ইচ্ছে করছে এখানে স্নান করতে। যদি স্নান করতে চাও তাহলে স্নানের ব্যবস্থা তোমরা জামা প্যান্ট চেঞ্জ করার জন্য নিয়ে আসতে পারো এবং এখানে স্নান করতে পারো, এনজয় করতে পারো। আর এদিকেই বঙ্গোপসাগর, আর ওই দিকটা হচ্ছে ভারত মহাসাগর। ওটা আবার একটু চঞ্চল, মানে ওখানকার বেশ ঢেউ টেউ আছে। এটাই হলো ইন্ডিয়ার একদম শেষ সীমানা। এই যে অশোক স্তম্ভ দেখছেন, এতদূর পর্যন্তই হলো ইন্ডিয়ার শেষ সীমানা। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ইন্ডিয়ার একদম শেষ সীমানা। আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে অশোক স্তম্ভ, এটাই শেষ সীমানা। সামনে রয়েছে শ্রীলঙ্কা সেতু। ওই যে সাদা যে বর্ডার দেখতে পাচ্ছ ওটাই হলো শ্রীলঙ্কার বর্ডার, ওর পার থেকে শ্রীলঙ্কা। আর জলটার কালার দেখো, পুরো নীল। ভালো করে লক্ষ্য করলে দেখবেন জলের কালার কিন্তু দুই রকম, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর। ওই যে সামনে সাদা মতো দেখছেন ওটাই হলো অ্যাডামস ব্রিজ বা রাম সেতু। এইটা হলো ভারত মহাসাগর, ভালো ঢেউ রয়েছে।